আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে হাজির হচ্ছি আজকে ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের পক্ষ থেকে। এই অনুষ্ঠানটি দেখা যাবে ইম্পালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। গত কয়েকদিন আগে আমাদের একটি ফেসবুক ব্যানারে অথবা পোস্টারে দেওয়া হয়েছিল অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে অপারেশন পরবর্তীতে যে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসাটা রয়েছে সেটা আমরা অনেকেই জানি না, এবং জানলেও সেইভাবে প্রপার ওয়েতে সেটি আসলে আমরা করতে পারি না। তো তাদের জন্য আজকের লাইভটি, আশা করছি আপনারা মনোযোগ সহকারে লাইভটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর এই অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের একজন ফিজিওথেরাপিস্ট, জনাব রাজু আহমেদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমাদের আজকের লাইভের বিষয় অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা। তো অনেকে ভাবতে পারেন অপারেশনের পর এর পরবর্তীতে আবার ফিজিওথেরাপির কি প্রয়োজন বা কি কি ধরনের অপারেশনের ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন পড়তে পারে, এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আজকের এই আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে আমরা যদি বলতে যাই কি কি ধরনের অপারেশনের পরবর্তীতে পুনর্বাসন চিকিৎসার বা ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে, যে কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রেই, মেজর হোক মাইনর হোক, যে কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রে এর পরবর্তীতে ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন পড়ে। যেমন একটা অর্থোপেডিক্স সার্জারির ক্ষেত্রেও, যেমন নি জয়েন্টের সার্জারি হোক বা লাম্বার রিজিয়নের সার্জারি হোক বা হিপ জয়েন্টের সার্জারি হোক, এর ক্ষেত্রেও যেমন অপারেশন পরবর্তী ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে, তেমন একটা নিউরোলজিক্যাল সার্জারির ক্ষেত্রেও প্রয়োজন পড়ে। আবার যেমন দেখেন কার্ডিয়াক যে সার্জারিগুলো হয়, এই সমস্ত সার্জারির ক্ষেত্রেও অপারেশন পরবর্তী পুনর্বাসনের প্রয়োজন পড়ে। তো এই যে যে ধরনের সার্জারিগুলোর কথা বললাম, প্রত্যেকটা সার্জারির পর দেখা যায় যে কিছু কিছু কমপ্লিকেশনস দেখা দেয়, কারোর ক্ষেত্রে বেশি, কারোর আর ক্ষেত্রে হচ্ছে কম। তো এই ধরনের কমপ্লিকেশনগুলো কি ধরনের, মানে কমপ্লিকেশনগুলো কি কি হতে পারে, যেমন দেখেন যদি কারোর কোনো একটা অপারেশন হলো, অর্থোপেডিক্স রিলেটেড যে কোনো প্রবলেম অপারেশন হলো, এর পরবর্তীতে দেখা দিতে পারে যে সার্জারি, সেখানে একটা ইনসিশন হয়েছে, সেখানে পেইন হচ্ছে, বা ওই জায়গাটাতে দেখা যাচ্ছে তার মাসলগুলো উইক হয়ে গেল, বা দেখা গেল ওই জয়েন্টটা ফ্রিলি সে মুভ করতে পারছে না, কিছুটা লিমিটেশন চলে আসলো, এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যদি নিউরোলজিক্যাল দেখেন, নিউরোলজিক্যালের ক্ষেত্রেও দেখা যায় যে সেই ইনসিশনের ফলে দেখা যায় মাসল উইক হয়ে যেতে পারে, মাসলের অ্যাট্রফি হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ক্ষেত্রে, স্পাইনের একটা সার্জারির ক্ষেত্রে, আফটার সার্জারি ওই পেশেন্টের ইমব্যালেন্স দেখা দেয়। তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে, এগুলো পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এছাড়া যদি আরো দেখেন, যদি আমরা চেস্টের কোনো ধরনের সার্জারি করি, সেটা সাপোজ কার্ডিয়াক প্রবলেমের ক্ষেত্রে হোক বা লাংয়ের কারণে হোক, এর পরবর্তীতে লাং ভলিউমটা কমে যায়। তো এই লাং ভলিউম রিগেইন করার জন্য কিন্তু আমাদের ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে। যেমন ধরেন ব্রিথিং এক্সারসাইজগুলো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, পয়েন্ট। খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে। এবং ইভেন যে ধরনের যে পেশেন্টগুলো বেড রিডেন থাকে দীর্ঘদিন, তাদের জন্য এই লাং ভলিউম এবং ক্যাপাসিটি বাড়ানোর জন্য ব্রিথিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা যায় এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় লাংয়ে কিছু ধরনের সিক্রেশন জমা হয়। তো এগুলো ড্রেনেজ করার জন্য সাকশন তো আছেই, এর পাশাপাশি ফিজিওথেরাপি পোস্টারাল ড্রেনেজ করার প্রয়োজন পড়ে। তো এছাড়া এছাড়া আরো বিভিন্ন ধরনের কন্ডিশন আছে যেগুলোর ক্ষেত্রে অপারেশনের পরবর্তীতে ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে। ধন্যবাদ স্যার। আসলে এত সুন্দরভাবে আপনি একটা বেসিক নলেজ আশা করছি দর্শকরা আপনারা পেয়েছেন, যে অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসাটা কেন এত জরুরি সেটা আপনারা স্যারের কথা অনুযায়ী বুঝতে পারছেন। আমরা ফেসবুকে একটি পোস্টার দিয়েছিলাম, যেখানে লেখা ছিল যে অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা সম্পর্কিত যদি কোনো কারোর প্রশ্ন থাকে সেটি করার জন্য আমরা আজকের কথা বলা হয়েছিল যে এই দিনে এই সময়টাতে ঠিক লাইভে অনুষ্ঠিত সেটা নিয়ে আলোচনা করব। তো সেই প্রশ্ন থেকে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আসলে এই শর্ট লাইভে দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যেমন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের কাছে এসেছে, যেমন একজন ভাই, তিনি সুনামগঞ্জ থেকে আমাদেরকে প্রশ্নটি করেছেন এবং কিছু রিপোর্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, যদিও সেটা এখন দেখানো সম্ভব হচ্ছে না। নি সার্জারি হয়েছিল তার এসিএল ইনজুরির কারণে। তিনি একজন অ্যাথলেট। তার এসিএল ইনজুরির কারণে তার ডান পায়ের হাঁটুতে এসিএল ইনজুরির কারণে সার্জারি হয়েছিল
এবং সার্জারি হয়েছে প্রায় 2 মাস হয়ে গিয়েছে। বাট সার্জারিতে কিছু এক্সারসাইজ তাকে দেখানো হয়েছিল, তিনি বাসায় কিছু এক্সারসাইজ করেছেন। বাট বিষয়টি হচ্ছে যে তার এখন হাঁটুটা ভাঁজ করতে গেলেও পেইন হয় এবং তিনি সঠিকভাবে সেটি ভাঁজ করতে পারছেন না। এবং যেটা হয় সেটা হচ্ছে সে হাঁটুতে তিনি সঠিকভাবে ভর দিতে পারছেন না, মানে একটু শক্তি কেমন কম পাচ্ছেন। এই কমপ্লিকেশনটি তিনি আমাদেরকে করেছেন। স্যার যদি এটার একটু অ্যান্সার দিতেন বা ভাইয়ের জন্য যদি কোনো পরামর্শ থাকে প্লিজ। ধন্যবাদ ভাইটিকে এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। ভাইটি বললেন যে ওনার 2 মান্থস অ্যাগো ওনার নি জয়েন্টে এসিএল ইনজুরির একটা সার্জারি হয়েছে। হ্যাঁ, এসিএল ইনজুরির ক্ষেত্রে দেখা যায় যদি সার্জারি করা হয়, সার্জারির ফলে দেখা গেল যে আমার লিগামেন্টটা হয়তো বা সার্জন ঠিক করে দিয়েছেন রাইট। বা রিপ্লেস করে দিয়েছেন সামহাও। তো এর পরবর্তীতে যে জটিলতাগুলো দেখা যায়, ফার্স্ট অফ অল দেখা যায় জয়েন্টের ফুল রেঞ্জ অফ মুভমেন্টটা থাকে না। একটা জয়েন্ট ওই সময়টাতে ইমোবিলাইজ করা থাকে, এর পরবর্তীতে যে এটা ফুল রেঞ্জে মুভ করবে এটা ওই পেশেন্টটা পারে না। আবার দেখা দেয় এর সাথে সাথে মাসলগুলো যেগুলো আছে, বিশেষ করে থাইয়ের আমাদের হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস, এই মাসলগুলো উইক হয়ে যায় এবং অনেক সময় মাসকুলার অ্যাট্রফি দেখা দেয়। তো এই ধরনের আরো বেশ কিছু জটিলতা দেখা দেয়। তো এই ভাইয়ের প্রবলেম যেটা বললেন যে উনি জয়েন্টটাকে ফুল রেঞ্জে মুভ মুভ করতে করতে পারেন না পারছেন বা না এবং ঠিকভাবে তার হাঁটতে পারেন না। টয়লেটে বসার সময় খুব মানে কমফোর্ট না, সে কষ্ট হচ্ছে, আচ্ছা জয়েন্টটাকে সে ভাঁজ করতে পারছে না, এরকম আচ্ছা, একটা অবস্থা। ওই জয়েন্টের রেঞ্জ কমে যাওয়ার ফলে যা হয় আর কি। তো এই ভাইয়ের জন্য পরামর্শ যেটা হবে, উনি হয়তো বা ওনাকে ওনার সার্জন বা ফিজিশিয়ান যে এক্সারসাইজগুলোর কথা বলে দিয়েছিলেন, উনি হয়তো বা প্রপারলি সেগুলো করতে পারেন নাই। বলছি না উনি করেননি, উনি হয়তো বা প্রপারলি করতে পারেন নাই। তো এর কারণে ধরনের প্রবলেম দেখা দেয় এবং এই যে জয়েন্ট রেঞ্জটা কমে যাওয়া, এটা রিগেইন করার জন্য একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন যদি হন, তাহলে হয়তো বা ওনার এই প্রবলেমটা সলভ হবে আশা করা যায়। যেমন ধরেন একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট কি করেন এই ক্ষেত্রে, জয়েন্টের রেঞ্জ যখন কমে যায়, জয়েন্টের মোবিলিটি বাড়ানোর জন্য রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ যেগুলো আছে এগুলো করানো শুরু করবেন। তারপর দেখা যায় যে জয়েন্টের রেঞ্জ বাড়ানোর জন্য জয়েন্টের মোবিলাইজেশন করা হয়। মহলিজেশনটা তো এই এই জিনিসগুলো যদি করানো হয় তাহলে দেখা যাবে যে জয়েন্টের রেঞ্জটা বাড়বে। আবার এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা দেয় যে জয়েন্টের রেঞ্জটা কি কারণে কমে গেল, জয়েন্ট স্টিফনেসের জন্য না মাসল টাইটনেসের জন্য। একজন খুবই গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন যদি হয়, সেই ক্ষেত্রে উনি এই কি কারণে জয়েন্টের রেঞ্জটা কমে গেল এটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করে দেন উনি ওইটা ট্রিটমেন্ট করবেন। যদি মাসল টাইটনেসের জন্য হয় তাহলে মাসলটাকে যদি রিলিজ করে দেওয়া হয় বা স্ট্রেচিং করানো হয় তাহলে এই প্রবলেমটা সলভ হবে। যদি জয়েন্ট ইটসেলফ এফেক্টেড থাকে, যে জয়েন্টের কোনো কারণে স্টিফনেস ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে মোবিলাইজেশন করলে এটা সলভ ঠিক হয়ে হয়ে যাবে। যাবে। এবং উনি টয়লেট সিটিং এ বসতে বসতে পারছেন পারেন, না, হ্যাঁ। এটা হচ্ছে টোটালি জয়েন্টের রেঞ্জ অফ মোশন মুভমেন্টটা কমে ফুল যাওয়ার না কারণে। থাকার কারণে। যদি রাইট। জয়েন্টের ফুল রেঞ্জ অফ মুভমেন্ট থাকে তাহলে হয়তো ওনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া আরো বেশ কিছু প্রবলেম দেখা দেয়, এই ভাইটির হয়তো বা সেই প্রবলেমটি হয়নি, যেমন মাসকুলার অ্যাট্রফি। বেশিরভাগ ক্ষেত্রে এই নি জয়েন্টার সার্জারির পর দেখা যায় যে ওই যিনি আক্রান্ত ছিলেন তিনি হয়তোবা একটু অবচেতন মনে হোক বা চেতন মনে হোক, নি জয়েন্টের ওই যে পায়ের সার্জারি হয় সেই পাটাকে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে চায় না। সব সময় চিন্তা করে যে এই পাটাকে আমি একটু সেভ অ্যাভয়েড করে করে চলে। কিভাবে ইউজ করতে পারি যেন এই পায়ে ফার্দার কোনো রাইট, প্রবলেম রাইট, না হয়। এর রাইট। ফলে মাসলগুলো উইক হয়ে হয়ে যায়, যায়। মাসল অ্যাট্রফি হয়ে যায়। তো এগুলোও দূর করার জন্য স্ট্রেংথেনিং এক্সারসাইজ মাস্ট। এবং এই টোটাল বিষয়টাই আছে হচ্ছে ফিজিওথেরাপির মধ্যে। তো যেটা বোঝা যায় যে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি মাস্ট মাস্ট নিডেড একটা জিনিস। এই ভাইটিকে বলবো আপনি আপনার নিকটস্থ কোনো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং সেই ক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো সলভ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া স্যার আপনিও তো ফিজিওথেরাপি নিয়ে এই ধরনের আইসিএল ইনজুরি নিয়ে দীর্ঘদিন যাবত আপনি কাজ করে যাচ্ছেন। তো এই ভাইয়ের ক্ষেত্রে কি ধরনের সময় লাগতে পারে, আপনি বা কাইন্ডলি যদি আপনি কোনো গাইডলাইন দেন এই ভাইটিকে। ধন্যবাদ স্যার, আপনি যথার্থ বলেছেন। আমরা এসিএল ইনজুরি নিয়ে বেশ ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে অনেক পেশেন্ট আসে এসিএল ইনজুরি। তো সেক্ষেত্রে দেখা যায় এবং বলা হয়ে থাকে যে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, অনেক সময় কারো কারো ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতে পারে। তবে এসিএল ইনজুরি এটাকে বা এসিএল রিকনস্ট্রাকশন সার্জারির পরে ফিজিওথেরাপি নিয়ে একদম সুস্থ জীবনযাপন করা সম্ভব এবং সুস্থ জীবনযাপনে তাকে ফিরিয়ে দেওয়া সেটিও ইনশাআল্লাহ সম্ভব। তবে সেক্ষেত্রে একটি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আহ, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা আপনাদের নিকটস্থ যে ফিজিওথেরাপি সেন্টার আছে সেখানে আলাপ করতে পারেন, অথবা কারো যদি প্রয়োজন হয় অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার আপনার পাশে আছে। এসিএল ইনজুরি নিয়ে বিস্তারিত আরও অনেক কথা থাকে। সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় পেশেন্টের
পাটা চিকন হয়ে যায়, যেটা স্যার বললো যে মাসেল অ্যাট্রফি, অনেক সময় শুকিয়ে যায় অ্যাভয়েডের কারণে, যে আমরা ওই পাটা দিয়ে কাজ করতে চাই না, ও পাটার উপরে ভর দিতে পারি না, বা ওই হাঁটুটাকে আমরা টোটালি অ্যাভয়েড মানে এক সাইডে সরায় রেখে অন্য পায়ে আমরা ভর দিই, যার ফলে ওই পায়ের অ্যাক্টিভিটিটা আমাদের কমে যায়, যার জন্য আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় না, আদার্স নানা রকম এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তখন পেশেন্টের একটা চিন্তা হয় যে আসলে আমার পাটা কেন শুকিয়ে যাচ্ছে, বা এটা কি সার্জারির কারণে হলো নাকি না। আসলে না, এসিএল যখন আপনার কমপ্লিট টিয়ার হয় তখন আপনার জন্য সার্জারিটাই গুরুত্বপূর্ণ বিষয়। সার্জারি করার পরে আপনার পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসাটা প্রয়োজন, এবং সেটা আমরা দিয়ে থাকি, এবং আমরা এই ধরনের পেশেন্ট অনেক দেখেছি। ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতে এই ধরনের পেশেন্টের পাশে থাকতে পারবো। ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে আপনি এসিএল ইনজুরির যে বিষয়টি সেটি উপস্থাপনা করলেন। আরেকটু যদি বলি, এসিএল ইনজুরির ক্ষেত্রে অনেক সময় যিনি অ্যাফেক্টেড তিনি ধৈর্যহারা হয়ে যান। জি স্যার, যেমন সেটাই বলছিলাম। আমি 20 ডেজ ফিজিওথেরাপি নিলাম, বা দেখা গেল আমি সার্জারি করেছি কেন ভালো হচ্ছে না, বা সার্জারির পর আমি ফিজিওথেরাপিও নিচ্ছি কিন্তু 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, কেন ভালো হচ্ছে না। অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরির যে রিহ্যাবিলিটেশন প্রোটোকলটা, এটা একটা লেন্দি প্রসেস। মিনিমাম এখানে 6 to 12 মান্থসের 12 মতো মান্থ, রাইট। সময় প্রয়োজন হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর অ্যাডভান্স কারো কারো ক্ষেত্রে লেভেলের এর চেয়ে জন্য বেশিও লাগতে অনেক পারে, ক্ষেত্রে এর চেয়ে বেশিও লাগতে পারে, অনেকের ক্ষেত্রে কমও লাগতে পারে, রাইট। এই আর কি। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নের দিকে আগাই। পরবর্তী প্রশ্ন খুবই কমন, বর্তমান প্রচলিত একটি সমস্যা, এবং খুবই কমন এই রোগীগুলো এখন আমরা খুবই বেশি পাচ্ছি। সেটি হচ্ছে স্যার, সবাই আমাদের দর্শকরা হয়তোবা এই টার্মটার সাথে পরিচিত, এভিএন, যেটা হচ্ছে এভাসকুলার নেক্রোসিসের জন্য অনেক পেশেন্ট আসে আমাদের কাছে। তো রিসেন্টলি এরকম একজন পেশেন্ট আমাদেরকে কোশ্চেন করেছেন যে আসলে ওনার এভিএন এর কারণে উনি সার্জারি করে ফেলেছেন, হয়তোবা ওনার তীব্র ব্যথা ছিল বা এই ধরনের কিছু, উনি সার্জারি করে ফেলেছেন। বাট পরে সার্জারি পরবর্তী সময় যেটি হলো যে তিনি এখন ওই পাটাকে এখন পর্যন্ত ওই পায়ে দিয়ে কিছু করতে পারছেন না, বা কারো হেল্প না ছাড়া আসলে তিনি ওই পায়ে ভর দিয়ে দাঁড়াতেই পারছেন না, এরকম একটা অবস্থা। তো এই ক্ষেত্রে যদি আপনি ওই ভাইটিকে কিছু উপদেশ বা পরামর্শ দিতেন যে আসলে কি করলে, উনি এখনো বেড বাউন্ডেড এবং উনি বেড রিটেন্ট আছেন, সো ওনার এই অবস্থা থাকা অবস্থায় উনি কি অ্যাক্টিভিটিটা করবেন। বোঝা গেল ওনার প্রশ্ন দেখে যে উনি অনেক সচেতন, যে উনি চাচ্ছেন কিছু একটা করতে, বাট উনি যেহেতু একদমই এখনো বেডে আছেন, বেডে থাকা অবস্থায় এসিএল এভিএনের জন্য আমরা কি ধরনের পরামর্শ তাকে দিতে পারি? ধন্যবাদ ভাইটিকে এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদেরকে করার জন্য। তো এভিএন এর ক্ষেত্রে যেটা দেখা দেয় যে আমাদের বিশেষ করে হিপ জয়েন্ট, উনি হিপ জয়েন্টের কথাই জি বলেছেন, জি স্যার। যে হিপ জয়েন্টে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে সেই জায়গায় নেক্রোসিস দেখা দেয়। তো এটা যে শুধু সার্জারি পরবর্তী না, সার্জারির পূর্বেও দেখা যায় এই ক্ষেত্রে ফিজিওথেরাপি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি এই নেক্রোসিসের মাত্রাটা কম থাকে, ড্যামেজ যদি কম হয়ে থাকে, ফিজিওথেরাপির মাধ্যমে এটা পেইন ফ্রি ভাবে লাইফ লিড করা যায়। এবং আমাদের বেশ কিছু মডালিটিস আছে, তার মধ্যে শকওয়েভ অন্যতম একটা, যেটা দেখা যায় যে এই এভিএন এর ক্ষেত্রে, অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে তো ওই যে আমাদের ফিমোরাল যে হেড, ওই এরিয়াতে সার্কুলেশন বাড়ানো যায় এবং এই প্রবলেম সলভ করা যায়। তো যাই হোক, ভাইটির যেহেতু সার্জারি অলরেডি ডান, এই ক্ষেত্রে ওনার ক্ষেত্রেও সেম নি জয়েন্টের যে কোশ্চেনটা এসেছিল, সেম একই কথা। যেমন ওনার মাসলটাকে ইনসিশন করে তারপর সার্জারি করেছে, রাইট। তো এর ফলে যেটা দেখা দেয়, ওই মাসলটা তো একটু উইক হয়ে যায় এক। এর পরবর্তীতে উনি যখন শুয়ে থাকেন, বা যেহেতু উনি বেড বাউন্ডেড বেশি, তার মানে বোঝা যাচ্ছে যে উনি তেমন কোনো মুভমেন্ট করছেন না। তো এর ফলে দেখা যায় মাসলগুলো টাইট হয়ে যায়। তো এর জন্য ফিজিওথেরাপি ম্যানুয়াল যে টেকনিকগুলো আছে, যেমন ধরেন যে মাসলটা টাইট আছে, মাসলটাকে রিলিজ করে দেয়া, এবং যে জায়গায় ইনসিশন করা হয়েছে সেখানে অবশ্যই একটা স্কার ডেভেলপ করে। স্কারের কারণে অনেক সময় মোবিলিটি কমে যায়। তো আমাদের কিছু মডালিটিস প্লাস হচ্ছে কিছু ম্যাসাজ টেকনিকের মাধ্যমে এই জায়গার সার্কুলেশন বাড়িয়ে দিয়ে স্কার ম্যানেজমেন্ট যেটা বলে, এটা করলেও এই ধরনের কন্ডিশনে বেশ ভালো ফল পাওয়া যায়। এর পরবর্তীতে দেখা দেয় যে জয়েন্টটা ঠিকভাবে মুভ করতে পারছে না, সেই একই কথা মাসলের জন্য ওর জয়েন্ট ইটসেলফ এফেক্টেড। তো যদি মাসলের জন্য হয়ে থাকে, মাসল রিলিজ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। আর যদি ওনার জয়েন্ট ইটসেলফ এফেক্টেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে মোবিলাইজেশন টেকনিক অ্যাপ্লাই করে, কিন্তু এই ক্ষেত্রে আবার ভিগোরাস কোনো ধরনের মুভমেন্ট করানো যাবে না। গ্র্যাজুয়ালি এই মোবিলাইজেশনের মাত্রাটা বাড়াতে হবে। এর ফলে দেখা যাবে যে ওনার জয়েন্টের রেঞ্জটা বাড়বে, এবং যখন উনি আস্তে আস্তে বেড বাউন্ড থেকে উনি উঠে দাঁড়াবেন বা হাঁটাহাঁটি করবেন, আস্তে আস্তে ওনার পেইনটা চলে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আর অনেক ক্ষেত্রে অনেকেই জানতে চান আমাদের কাছে যে এই ধরনের সার্জারির পর ফিজিওথেরাপি কতদিন পর থেকে শুরু করা যায়।
তো যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে মেজর যে সাইনগুলো আছে এগুলো যখন থাকে না, ঠিক তারপর থেকে এই ধরনের যে কোনো ধরনের ফিজিওথেরাপি ইন্টারভেনশন স্টার্ট করা পসিবল হয়। আমরা যে দুটি কোশ্চেন নিলাম স্যার যে কথাটা বলছেন, তারা কেউই এখনো সার্জারি হয়ে গেছে বাট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এখনো শুরু করেননি। শুরু করেন। স্যার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে এটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা কোনো সার্জারি 24 থেকে 48 ঘন্টার মধ্যেও ফিজিওথেরাপি স্টার্ট করতে পারি, বাট সেক্ষেত্রে আমাদের সেটা হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আহ, এই ভাইটির জন্য শুভকামনা। আপনি হতাশ হবেন না, ইনশাল্লাহ এভেনের পরবর্তী চিকিৎসা ফিজিওথেরাপি অপারেশন যদি আপনি করেই থাকেন, ফিজিওথেরাপি একজন চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে আপনার একটি সঠিক প্রোটোকল দিয়ে তিনি আপনাকে একটি সুন্দর গাইডলাইন দিতে পারেন, এবং আপনি এভিএনের এই পরবর্তী একদম নর্মাল লাইফে আপনি চলে যেতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ। এই আমাদের আজকের যে লাইভটি সেটি আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের ফেসবুক পেজেই প্রচারিত হচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ, যে অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে লাইভটি শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি কোনো কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে করবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেখানে আপনি প্রশ্নটি করতে পারেন। আজকের লাইভে যদি সম্ভব না হয়, আমরা অন্য কোনো লাইভে আপনার এই প্রশ্নটির যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। স্যার, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা একটু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে এক ভাই প্রশ্ন করেছেন, তার বাবার সার্জারি হয়েছে, সেটি হচ্ছে হার্ট সার্জারি, হার্টে। তো হার্টের সার্জারি হওয়ার পরে তিনি খুব ভালোই ছিলেন বেশ কয়েকদিন, বাট ইদানিং তার দেখা যাচ্ছে যে তার বোথ শোল্ডার, মানে দুই পাশের যে শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টে তিনি ব্যথা অনুভব করেন। এটা কি হার্টের ফার্দার কোনো ইনজুরির কারণে হচ্ছে নাকি সার্জারির কারণে হচ্ছে, সেটা তিনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ ভাইটিকে প্রশ্নটি করার জন্য। এই ভাইটি যা বললেন ওনার বাবার হার্টের সার্জারি হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা হয়তোবা ওপেন হার্ট সার্জারি ছিল। তো ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের চেস্টের মধ্যে পুরো চেস্ট ইনসিশন দিয়ে তার পরবর্তীতে সার্জারিটা করা হয়, এবং এটা যখন শুকায়া যায় মানে হিলিং হতে থাকে, এই সময়টাতে যেটা হয় আমাদের যে পেক্টোরালিস মেজর মাইনর যে মাসলগুলো আছে এই মাসলগুলো আস্তে আস্তে শর্টেনিং হয়ে আসে, সামনের দিকে যে আমাদের সামনের দিকে আমাদের বুকে যে মাসলগুলো টান ধরে, এবং এই মাসলগুলো ইনসারশন হয়ে হচ্ছে আমাদের হিউমেরাসের যে হেড, হিউমেরাসের হেডে এসে। তো যখন এই মাসলটা টাইট হয়ে যায়, টান ধরে থাকে, তখন দেখা যায় হিউমেরাসের হেডটাকে ওর যে অ্যাকচুয়াল পজিশন সেখান থেকে টেনে কিছুটা সামনের দিকে নিয়ে চলে আসে। তো এর ফলে যেটা হয়, যখনই ওই ব্যক্তি হাত মুভ করবেন, বিশেষ করে উনি যদি ওনার হাত মাথার উপর উঠাতে যান বা পাশ দিয়ে উঁচু করতে যান, তখন দেখা যায় যে এই হিউমেরাসের হেডের প্রপার পজিশনটা না থাকার কারণে এটা আমাদের স্ক্যাপুলার যে অ্যাক্রোমিয়ন প্রসেস আছে বা কোরাকয়েড প্রসেস আছে, এই ধরনের যে কোনো একটা জায়গায় কিছুটা একটু প্রেশারাইজ হয়, বা এর নিচে যে স্ট্রাকচারগুলো যায়, যেমন ধরেন আমাদের সুপ্রাস্পাইনাটাস যে মাসল আছে, এই মাসলের টেন্ডনটাও থাকে ওই জায়গাতে, এগুলোতে প্রেশারাইজ হয়, প্রেশারাইজ হওয়ার ফলে ওই জায়গাটাতে পেইন হয়। তো এই ধরনের ক্ষেত্রে আরও যা ঘটে যে শোল্ডার সামনের দিকে একটু এগিয়ে থাকার কারণে পেছনের দিকে যে মাসলগুলো আছে আমাদের, যেমন রম্বয়েড যে মাসলগুলো আছে, আবার হচ্ছে ট্রাপিজিয়াসের মিডল ফাইবার, লোয়ার ফাইবার, এগুলো দেখা যায় যে কিছুটা উইক হয়ে যায়। তো যার ফলে এরা শোল্ডারটাকে, এদের স্ক্যাপুলাটাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারে না। তো এই ভাইয়ের ক্ষেত্রে করণীয় যেটা, সেটা হচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়া, এবং যদি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন তাহলে সেই ফিজিওথেরাপিস্ট হয়তো বা এই ভাইয়ের বাবার সামনের পেক্টোরালিস মেজর মাইনর যে মাসলগুলো আছে এই মাসলগুলো রিলিজ করে দেবেন, এবং দেখা গেল যে পেছনের দিকে যে মাসল আছে এগুলো স্ট্রেনথেনিং করে দিলে এই ভাইয়ের শোল্ডারের পজিশনটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এর ফলে উনি এই ব্যথা থেকে পরিত্রাণ পাবেন। ধন্যবাদ ভাই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। দর্শক, আপনি হয়তো আপনার যে প্রশ্নটি ছিল তার সঠিক অ্যান্সারটি পেয়েছেন। আশা করছি ইনশাল্লাহ আপনার বাবা অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, সেই প্রত্যাশা। স্যার, আমরা লাইভের প্রায় শেষের দিকে, তাও আমাদের অনেকগুলো প্রশ্ন বাকি। আমি আপনাকে সংক্ষেপে মানে রিকোয়েস্ট করব যে আর দু একটি কোশ্চেন, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং খুবই প্রচলিত, যে আমাদের সমাজে এটা ওভারঅল 90% মানুষেরই এখন জানার কথা, সেটি হচ্ছে ব্যাক পেইন বা পিএলআইডি। হ্যাঁ, ব্যাক পেইন থেকে পিএলআইডি, যেটা পিএলআইডি আরও বেশি এখন মানুষ পপুলার, যে এটা চিনে। সো পিএলআইডি জনিত একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, এবং সেটি মানে অপারেশনের একটা সংগঠিত একটি বিষয়। সেটা হচ্ছে যে এক বোন একটি প্রশ্ন করেছেন, তার হাজবেন্ড
তিনি পিএলআইডিতে ভুগছিলেন, মানে হয়তোবা সেটা লাস্ট স্টেজে চলে গেছে। যাই হোক, সেটা ওনারা সার্জারি করেছেন পিএলআইডি সংক্রান্ত যে জটিলতা, সেটার কারণে উনি সার্জারি করেছেন। সার্জারি করার পরে যেই জিনিসটি হয়েছে, ডাক্তার ওনাকে বেড রেস্ট দিয়েছেন, বেড রেস্ট করেছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ তার ব্যথা কমে গেছে। কিন্তু সমস্যাটা যেখানে হয়েছে যে অপারেশন পরবর্তীতেও একই কথা, হয়তোবা তো ওনারা ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্রহণ করেননি ওইভাবে। এখন তিনি বেড থেকে উঠতে পারেন, বসতে পারেন, বাট তিনি ভর দিয়ে সামনে আগাতে পারেন না। আবার অনেক সময় দেখা যায় যে তার কোমরের যেই মাংসপেশিগুলা সেগুলা মুভ করতে গেলে একটু ব্যথার সৃষ্টি হয়। তো এটা আসলে কেন, বোনটি জানতে চেয়েছেন। ধন্যবাদ বন্ধুকে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। তো পিএলআইডির ফলে যে সার্জারি করা হয়, এই ক্ষেত্রে যেটা দেখা দেয় যে আমাদের ডিস্কের যে পোর্শনটা আমাদের নার্ভ রুটে প্রেশারাইজ করে রাখে, সেই পোর্শনটা একজন ডক্টর কেটে দেন, বা দেখা গেল যে ল্যামিনেক্টমি করে দিলেন। তো এর ফলে দেখা যায় ওনার নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু চলে যায় চলে যায়, আলহামদুলিল্লাহ। রাইট। কিন্তু এই যে ওনার পেছনে লাম্বার রিজিয়ন একটা ইনসিশন দেওয়ার ফলে কিন্তু সেম একই কথা, যে প্রত্যেকটা ক্ষেত্রেই এই যখন ইনসিশন দেওয়া হচ্ছে মাসলে, তখন এই মাসলটা কিন্তু উইক হয়ে যাচ্ছে, সেখানে একটা স্কার ডেভেলপ করতেছে। স্কার ডেভেলপের ফলে এই জায়গাতে দেখা যাচ্ছে আস্তে আস্তে মাসল শর্টেনিং হয়ে আসতেছে। তো এই ধরনের জটিলতাগুলোর কারণেই পরবর্তীতে একটা সময় এই যে উনি যে ধরনের জটিলতাগুলো ফেস করছেন, যে ঠিকভাবে হাঁটতে পারছেন না বা দাঁড়াতে গেলে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো দেখা দেয়। তো ওনার ক্ষেত্রে যেটা পরামর্শ থাকবে আমার, সেটা হচ্ছে আপনি আপনার নিকটস্থ কোনো দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হলে উনি এই মাসল টাইটনেসগুলো নিয়ে এবং কাজ করবেন, এবং প্লাস হচ্ছে ওনার যে ধরনের জটিলতাগুলো দেখা যাচ্ছে, যে উনি ঠিকভাবে দাঁড়াতে পারছেন না, তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্পাইনাল সার্জারির ফলে ব্যালেন্সেরও প্রবলেম হয়। ব্যালেন্সের প্রবলেম, তো এক্স্যাক্টলি। ব্যালেন্স ট্রেনিংটা করিয়ে নিলে ওনার এই প্রবলেমটা আশা করা যায় যে সলভ হয়ে যাবে। ধন্যবাদ স্যার, খুবই সুন্দরভাবে স্যার উত্তর দিয়েছেন। আমি একটু যোগ করব, সেটা হচ্ছে যে পিএলআইডির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সার্জারির ফলে আমাদের যে কোর অ্যাক্টিভিটি থাকে, কোর মাসেল থাকে, সেটা অনেক লুজ হয়ে যায় এবং অনেক উইক হয়ে যায়, যার ফলে আসলে পেশেন্ট কোমরটাকে সাপোর্ট দিতে পারে না, এবং যার জন্যই ব্যালেন্সের সমস্যা হয়, স্যার যেটা বললো। এবং সামনের দিকে যে মাসেল আমাদের, সেটা হচ্ছে যে কোয়াড্রিসেপস মাসেল বলি, বা আমরা যে উরুর মাসেল বলে থাকি, এই মাংসপেশিগুলো অনেক সময় দুর্বলতা দিকে ধাবিত হয়। সো সেই জন্য পেশেন্ট অনেক সময় দাঁড়াতে পারে না, অথবা যদিও দাঁড়াতে পারে সে ভারসাম্যটা ঠিক মতো রাখতে পারে না। সো এই ধরনের সমস্যাগুলোর জন্যই ফিজিওথেরাপি চিকিৎসা। আপনারা একজন ফিজিওথেরাপির শরণাপন্ন হবেন, তারপরে ওনার গাইডলাইন অনুসারে যদি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন, আমার বিশ্বাস যে আসলে যেহেতু সার্জারি হয়ে গেছে, পেইন তেমন একটা নাই। সো এই জিনিসগুলো ইনশাল্লাহ এটা পরিত্রাণ পাওয়া সম্ভব। আমরা লাইভের একদমই শেষ প্রান্তে, দর্শক, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের কল দিয়ে আমাদেরকে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও আপনার প্রশ্নটি করতে পারেন। আমরা সামনের কোনো দিনে যখন লাইভ অনুষ্ঠিত হবে আমাদের, সেই দিনে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আবার আলোচনা করার চেষ্টা করব। সামনে রমজান মাস, মাহে রমজান। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। তারপর আমি স্যারকে একটু রিকোয়েস্ট করব যে আসলে রমজান মাসে আমাদের যেই বৃদ্ধ বাবা মারা আছে, তাদের দেখা যায় নামাজ পড়াতে, যেহেতু লম্বা একটা সময় মুসলিম ধর্মের ক্ষেত্রে তারাবিতে লম্বা একটা সময় দাঁড়ানো হয়, অথবা লম্বা একটা সময় প্রায় 20 রাকাত তারাবি, ইশার নামাজ সহ প্রায় 30 রাকাতের মতো, সেটা পড়ার জন্য একটু কষ্ট হয়ে যায়। যাদের হাঁটু ব্যথা বিশেষ করে তাদের জন্য অনেক কষ্ট হয়, কোমর ব্যথা তাদের জন্য কষ্ট হয়ে যায়। সো আসলে কি দিক নির্দেশনা আসলে দেওয়া যেতে পারে, বা কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করলে একটুখানি হলেও আমরা পরিত্রাণ পেতে পারি রমজানের সম্পর্কে, স্যার যদি 2-4টা কথা আমাদের দর্শকদের আপনি শেয়ার করতেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি উপস্থাপন করেছেন। তো এটা যেটা দেখা যায় যে সামনে রমজান মাসে আমরা মুসলিম প্রধান দেশ যেহেতু, আমাদের সবাই চেষ্টা করি মসজিদে গিয়ে তারাবি আদায় করার জন্য, এক্স্যাক্টলি স্যার। এবং মোটামুটি 20 রাকাত হোক বা 8 রাকাত হোক যেটাই হোক, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় আমাদের নামাজে দাঁড়িয়ে চলে থাকতে যায়। হয়। এতটুকু সময় চলে যায়। অনেক ইয়াংদের জন্য হয়তো বা এটা কোনো প্রবলেম না, কিন্তু বয়স্ক যারা আছেন আমাদের, তাদের জন্য অনেক ক্ষেত্রে এটা ব্যথার কারণ হয়। এছাড়াও যারা দেখা যায় যে হাঁটুর সমস্যায় ভুগছেন অথবা কোমরের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এটা বেশ পেরেশানির বিষয় হয়ে দাঁড়ায়। যেমন অনেকে আছে আমাদের মাঝে যারা চেয়ারে বসে নামাজ পড়েন, যে কোমরে ব্যথা, সামনের দিকে ঝুঁকতে পারেন না, এর জন্য চেয়ারে বসে নামাজ পড়েন, বা দেখা গেলো হাঁটু ভাঁজ করতে পারছেন না ঠিকভাবে, ভাঁজ করলে হাঁটুতে ব্যথা হয়, সে কারণে চেয়ারে বসে নামাজ পড়ছেন, এটা করেন। তো ওই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে রমজান আসার আগেই এই ধরনের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বেশ কিছু ধরনের কাজ করা যেতে পারে। যেমন ধরেন মাসল স্ট্রেচিং এক্সারসাইজগুলো আছে,
যেমন পায়ের যে মাসলগুলো আছে মাসলগুলো স্ট্রেচিং, ব্যাক মাসল স্ট্রেচিং, প্লাস হচ্ছে স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো যদি করা হয়, একটু রেগুলার করা হয় রমজানের আগে, তাহলে দেখা যাবে হয়তো রমজানে এই ধরনের ব্যথাটা তারা নাও নাও ফিল করতে পারে। আর যাদের এই ধরনের সমস্যা অলরেডি অনেক বেশি ভোগাচ্ছে তাদেরকে বলবো, তাদের জন্য পরামর্শ একটাই হবে যে আপনি দ্রুত নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট আপনার এই ধরনের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে এর সলভ আপনাকে করে দেবে ইনশাআল্লাহ, এবং এর ফলে দেখা যাবে হয়তো বা তারাবির সময় আপনার ওই কষ্টটা হবে না। তো আমরা এটা প্রত্যাশা করি। তো আসুন রমজান আসার আগেই আমরা রমজানের জন্য প্রিপারেশন নিয়ে নিই ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এটা প্রত্যাশা করি যে আমাদের রমজানটি সবারই সুন্দর কাটুক। সেই সাথে সবাইকে এটাও বলে রাখতে চাই যে আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার রমজান মাসে আমাদের যে বৃদ্ধ বাবা মারা আছে যারা 60 বছরের উপরে, তাদের জন্য হচ্ছে একটি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে যে আসলে বিশেষ একটা অফারে 60 বছরের ঊর্ধ্ব যে সমস্ত বাবা মারা আছেন, বিশেষ একটা অফারের আওতাধীন তাদেরকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা নিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি লাইভে আজকে বলে দিলাম। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান সেটি করবেন। আমাদের লাইভ চলাকালীন সময়ে একটি প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নটি করতে চাই। এই প্রশ্নটি আমাদের হয়তো বা আজকের লাইভের শেষ প্রশ্ন, সো এই প্রশ্নটি করি আমরা আজকের লাইভটা শেষ করে দিব। আমাদের এখানে আরাফাত নামে একজন প্রশ্ন করেছেন, একটি ভাই। তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম, আমার বয়স 27 বছর। আমি যখন একটু বেশি সময় যে কোনো এক পাশে শুয়ে থাকি বা ঘুমাই, ঘুম থেকে ওঠার পর সেই পাশটা অবশ অনুভূত হয়, বিশেষ করে বাম পাশে এবং আমার কাঁধে। পরামর্শ আশা করছি। ধন্যবাদ। এটা আজকের লাইভের সাথে রিলেটেড না। স্যার যদি একটু বলতেন যে আসলে ওনার বয়স মাত্র 27 বছর এবং তিনি হচ্ছে এক পাশে ঘুমায় থাকেন বা শুয়ে থাকেন, যখন তিনি ঘুম থেকে উঠেন সেই পাশটা মানে অবশ অনুভব করেন, সেটা হচ্ছে কাঁধে। ধন্যবাদ ভাইটিকে প্রশ্ন করার জন্য। তো এই ভাইটির জন্য প্রথমে যেটা করণীয়, আমরা ধারণা করে নিতে পারি যে এই ভাইটির হয়তোবা শোয়ার যে ভঙ্গিমাটা হয়তোবা ঠিক না। উনি যে পিলোটা ইউজ করছেন সেই পিলোটা হয়তোবা ওনার সাথে অ্যাডজাস্টেবল না। উনি যেহেতু কাত হয়ে ঘুমান, এই ক্ষেত্রে যেটা করণীয়, ওনার শোল্ডার থেকে মাথা পর্যন্ত যতটুকু গ্যাপ থাকে এতটুকু হাইটের একটা পিলো ইউজ করা। উনি যদি এর চেয়ে বেশি হাইটের ইউজ করতেন, জানি না এই ভাইটি কি করছেন, তো এই ভাইটির উদ্দেশ্যে বলছি আপনি একটু আপনার যে জায়গাটাতে আপনি ঘুমান সেই জায়গার সাথে একটু কথাগুলো ম্যাচ করে নেবেন। যদি বেশি হাইটের পিলো নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার নেকের পজিশনটা স্ট্রেট থাকবে না। স্ট্রেট না থাকার কারণে দেখা যাবে যে ওই জায়গার নার্ভ রুটগুলোতে সামহাও প্রেশারাইজ হতে পারে, বা নার্ভ যেটা বেরিয়ে আসলো এই নার্ভটাতে প্রেশারাইজ হতে পারে, যার ফলে এই ধরনের ব্যথা হতে পারে। আবার যদি একটু বেশি নিচু পিলো নিয়ে থাকেন সেই ক্ষেত্রেও সেম একই কন্ডিশন ঘটতে পারে। আর দেখা গেল যে উনি যে বিছানাটায় ঘুমান, যে আমরা তো সবসময় আরাম প্রিয় মানুষ, সবসময় চিন্তা করি যে একটু নরম বিছানায় ঘুমানোর জন্য। আবার এমন অনেকে আছেন যে ডাক্তার বলেছেন যে একটু শক্ত বিছানায় ঘুমানোর জন্য, তারা একদম হার্ড ফ্লোরে ঘুমায় বা কাঠের উপরে ঘুমায়। এটাও আসলে ঠিক না। এখন যদি একদম শক্ত বিছানায় ঘুমান, একদম শক্ত বিছানায় ঘুমালে দেখা যাবে যে আমাদের বডির যে বনি প্রমিনেন্ট এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো খুবই প্রেশারাইজ অবস্থায় থাকে, এর ফলে যে মাসলে পেইন হতে পারে, এদের অবশ ভাব হতে পারে। তো ভাইটিকে বলবো মোটামুটি মধ্যম মানের যে বেডগুলো আছে এই ধরনের একটা বেডে ঘুমানোর জন্য, এবং ওনার শোয়ার যে ভঙ্গিমাটা, প্রয়োজনে একটা সাইড পিলো ইউজ করবেন যাতে স্পাইনটা স্ট্রেট থাকে, এবং মাথায় যে পিলোটা ইউজ করেন এই পিলোটার যেন হাইট এমন থাকে যেন আপনার কাঁধ থেকে মাথা পর্যন্ত এটুকু হাইট কভার করে আর কি। ধন্যবাদ ভাইটিকে। ধন্যবাদ স্যার। সুন্দরভাবে আশা করছি ভাই আরাফাত ভাই আপনি আপনার প্রশ্নের যথাযথ অ্যান্সার পেয়েছেন। আমরা লাইভটি প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি, শেষ প্রান্তে। আমরা লাইভটি শেষ করে দিব। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের লাইভটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আবারও জানিয়ে রাখতে চাই যে ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার আমাদের রমজান মাস উপলক্ষে আমাদের যে বৃদ্ধ বাবা মারা রয়েছেন অথবা যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তাদের জন্য একটি বিশেষ প্যাকেজের আওতায় চিকিৎসা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সো আপনাদের যদি এরকম কোনো আত্মীয় স্বজন অথবা বাবা মা থেকে থাকে তাদেরকে অবশ্যই ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার রেকমেন্ড করতে পারেন। আজকে তাহলে আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রমজান মাস যাতে সবার ভালো কাটে সেই প্রত্যাশায় ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।